প্রিয় ছাত্রছাত্রী এবং আপনারা যারা দেখছেন, সবার প্রতি রইল শ্রদ্ধা সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এর আগে আমরা পথ প্রকরণ করিয়েছি, তোমাদের মধ্যে যোগাযোগ হয়েছে পথ প্রকরণের মাধ্যমে। সেদিন তোমাদের পথ প্রকরণে পদগুলো কি সংক্ষেপে বোঝানো হয়েছে, তবে ক্রিয়াপদটা আমরা বিস্তারিতভাবে আলাপ করেছি। তোমরা বুঝতে পেরেছো তো, দেখেছো তো? টিচাররা যখন যা পড়ান মনোযোগ সহকারে সেটা শুনবে, শোনার পর না বুঝতে পারলে বই দেখবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আজকে তোমাদের সঙ্গে আমার কথা হবে এই পদ নিয়ে। ক্রিয়া করিয়েছি, আজকে তোমাদের পড়াবে বিশেষ্য এবং সর্বনাম। এবার আসো আমরা আসি বিশেষ্য পদ। আমরা বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদটা কিন্তু তুমি আমি যতগুলো নাম সবগুলো বিশেষ্য পদ। আমরা এই নামগুলো কি শুধু তোমার আমার নাম না, বিশেষ্য পদ হলে যে পদটা ব্যক্তি, জাতি, সমষ্টি, তারপর ভাব, বিশেষণের গুণ বা মন্দ, যে গুণের বা মন্দের যে নামটা, সেটাও কিন্তু বিশেষ্য। আমরা বিশেষ্য জিনিসটা ক্লিয়ার তোমরা বুঝতে পারবে আমরা যখন এর প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব, তখন সবগুলো নামই চলে আসবে এখানে। ভৌগোলিক স্থানের নামও কিন্তু বিশেষ্য। যাই হোক, আমরা যখন প্রকারভেদে আলোচনা করবো তখন তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবে। এখন আমরা প্রকারভেদে চলে যাচ্ছি। বিশেষ্য পদ কয় প্রকার? আমরা জানি বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার। দেখো তোমাদের এখানে বিশেষ্য পদ 6 প্রকার। কি কি? নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য কি? নামবাচক বিশেষ্য যত নাম, তোমার আমার নাম, ভৌগোলিক স্থানের নাম, তারপর হচ্ছে গ্রন্থের নাম, এগুলো সমস্ত হচ্ছে কি? এই হচ্ছে সংজ্ঞা বা নামবাচক। সংজ্ঞা বা নামবাচক। ভৌগোলিক স্থানের নাম, তারপর তোমার নিজের নাম, আমাদের নাম যে আছে, আমাদের নামটা কি? আমাদের নামটা হচ্ছে এটা হলো আমাদের সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। আমাদের সংজ্ঞা বা নামবাচক বিশেষ্যের মধ্যে আমাদের কি কি থাকবে তাহলে? ব্যক্তির নাম থাকবে, ভৌগোলিক স্থানের নাম থাকবে, ভৌগোলিক সংখ্যা থাকবে, গ্রন্থের নাম থাকবে। যেমন আমি যদি বলি, দেখো ঢাকা ভৌগোলিক স্থান। ঢাকাটা কোথায়? সঙ্গে সঙ্গে প্রশ্ন, ঢাকা কোথায়? বাংলাদেশের মানচিত্রে ঢাকা বাংলাদেশের। এই যে ভৌগোলিক স্থানের নাম। গ্রন্থের নাম, গ্রন্থের নাম কি? আমি যদি বলি গীতাঞ্জলি, কার লেখা? রবীন্দ্রনাথের। যদি বলি অগ্নিবীণা, কার? নজরুলের। এই যে গ্রন্থের নামগুলো, এগুলো কিন্তু নামবাচক বিশেষ্য। তোমরা আমাদের নামবাচক বিশেষ্য তোমরা ধরো। ওই কারণে আমরা যখন সংজ্ঞাবাচক বিশেষ্য বলি, সংজ্ঞাবাচক আর নামবাচক বিশেষ্য একই কথা। তারপর আমরা কি বলবো? ভৌগোলিক স্থানের নাম বললাম, ব্যক্তির নাম বললাম, গ্রন্থের নাম বললাম। আরেকটা আছে, কি হলো? ভৌগোলিক সংজ্ঞা। যেমন নদী, পর্বত, সাগর, এগুলো সব হচ্ছে আমাদের এগুলো সংজ্ঞাবাচক কিংবা নামবাচক। তারপর কি আছে? তারপর আছে জাতিবাচক। জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য কাকে বলে? আমাদের অনেক কিন্তু জাতি, তোমাদের বারবারই বলি, নামের মধ্যে কিন্তু সংজ্ঞা নিহিত। নামের মধ্যে কি আছে? সংজ্ঞা নিহিত আছে। তাহলে এক জাতি যত প্রাণী আছে, এক জাতির যত প্রাণী আছে, সেগুলো সবই হচ্ছে আমাদের কি? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। এক জাতির সংজ্ঞা, মানুষ জাতি, আমরা মানুষ জাতি। তারপর আরেকটা জাতি আছে কি? আমরা বাঙালি জাতি। এই যে মানুষ জাতি, তারপর হচ্ছে বাঙালি জাতি, তারপরে হচ্ছে পশু, প্রাণী। তোমরা যদি বলো কি? পক্ষীকুল, মানে সমস্ত পাখি, যে পাখি, প্রাণী, গরু, কুকুর, এগুলো সব
হচ্ছে আমাদের কি, সবই হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। মনে রাখবে এগুলো সবই জাতিবাচক বিশেষ্য। তারপরে কি গেল, আমাদের সংজ্ঞাবাচক গেল, জাতিবাচক বিশেষ্য। তারপরে আসলো আমাদের আছে কি, বস্তুবাচক। বস্তুবাচক বিশেষ্য কি, বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য হচ্ছে আমাদের কাকে বলে, যে যে কোনো উপাদানের নাম, যে কোনো উপাদানের নাম। বস্তু কি, তোমরা তো জানো বস্তু কি জিনিস। আমি যদি উপাদানের নাম বলি, যেমন এই যে আমি দেখো কলম দিয়ে লিখছি, ডাস্টার ব্যবহার করছি। এই যে আমরা বই, কলম, খাতা, ডাস্টার কিংবা আমাদের যত বস্তু আছে, শুধু এইটা, এই যে চাল, ডাল, চিনি, এগুলো সবই হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। মনে রাখবে এগুলো সবই আমাদের বস্তুবাচক বিশেষ্য। তারপর কি, তারপর আসলো সমষ্টিবাচক বিশেষ্য। সবই তো নাম, বিশেষ্য মানে তো বাদ না। এখন কি বলি, সমষ্টিবাচক বিশেষ্যটার নাম হয় কী করে, সমষ্টিবাচক কি কাকে, সমষ্টি কাকে বলে, অনেকগুলি একসাথে, সেটা হচ্ছে সমষ্টি। তাহলে সমষ্টিবাচক বিশেষ্য তাই হবে যখন একাধিক কোনো কিছু একসাথে, সেটা হলো সমষ্টিবাচক বিশেষ্য। যেমন আমরা যদি বলি সভা, মিছিল, সবাইকে একজন লোক সভা করে না, সভা অনেক লোক মিলে সভা করে, মিছিল অনেক লোক মিলে সেখানে মিছিল করে। তারপর আমরা যদি বলি দল, দলকে একজন লোক, অনেক লোক মিলে দল হচ্ছে, তাই না? আবার যদি বলি দল, আন্দোলন, আন্দোলন কারা করে, আন্দোলন কিন্তু অনেক লোক একসাথে আন্দোলন করছে। এইভাবে আমরা বলতে পারি যে, আরও বলা যায় যে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওই আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, কিন্তু গাছে 3-4টা গাছে পাখি বসে, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। এই যে এক ঝাঁক, এটা হচ্ছে কি, এই এক ঝাঁকটা হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। তারপর আসলে কি, ভাববাচক বিশেষ্য। ভাববাচক, ভাব তোমাদের বিশেষ্যের সংজ্ঞার মধ্যে বলছি, ক্রিয়ার ভাব বা কাজের ভাব, সেটা কিন্তু বিশেষ্য। এখন কোনটা সেটা, কাজের ভাব, ক্রিয়ার ভাব কোনটা, ভাব কেমন জান, দেখো মনে করো যে আমি ভাবছি আজকে আমি বেড়াতে যাবো, বাবাকে বললে যে আজকে আমরা টি গার্ডেন দেখতে যাবো, মনে করি টি গার্ডেনে যাবো। এই যে তুমি দেখতে যাবো, এই যে দেখতে যাবা, এর নাম কি, দেখতে যাওয়ার নাম আছে, দেখতে যাওয়ার নাম হচ্ছে দর্শন। দর্শন, আমি কি মনে করি টি গার্ডেন দর্শন করবো, কিংবা দর্শন করেছি, কিংবা এই জন্য কী হচ্ছে, তুমি যাওয়ার, তুমি তো যাবে। এই যে যাওয়ার নামটা কি, যাওয়ার নামটা হচ্ছে গমন। কি বুঝতে পেরেছ, দেখার নাম দর্শন আর যাওয়ার নামটা গমন। আমি গমন করবো, আমার ভাব, আমি টি গার্ডেন দেখতে যাব, আর এই জন্য আমি কী করবো, আমি গমন করব। এই যে ভাব, কাজের ভাব তো, কারণ দেখা কাজ, যাওয়া কাজ, এই জন্য এটাকে কি বলে, ভাববাচক বিশেষ্য। বুঝতে পেরেছ, ভাববাচক বিশেষ্য। তারপর আসলে কি, গুণবাচক বিশেষ্য। তোমাদের বিশেষ্যের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে গুণবাচক বিশেষ্য কাকে বলে, গুণের নামকে, গুণের কিংবা মন্দ হোক আর গুণ হোক, মন্দ বা গুণের নামকে কিন্তু বলা হয় গুণবাচক বিশেষ্য। এখন গুণের নামটা কি, তোমরা খেয়াল করো, পানি তরল, তাই না, দুধ তরল, তেল তরল, এই তরলগুলোর নাম কি জানো, এই তরলের নাম হচ্ছে তারল্য। তরলের নাম কি, তরলের নাম হচ্ছে তারল্য। হঠাৎ করে তুমি বসে আসো, হঠাৎ করে ফুলের ঘ্রাণ আসলো, বা কি চমৎকার ফুলের ঘ্রাণ এসেছে, এই যে ফুলের ঘ্রাণ, এই ঘ্রাণের নাম কি জানো, এই ঘ্রাণের নাম হচ্ছে সৌরভ। ঘ্রাণের নাম সৌরভ। এইরকম তোমাদের অনেক কিছু বলা চলে, যেমন বলা চলে যে তুমি তো অনেকে করলা খেতে চায় না, কি জন্য করলা চাইতে কি জানো,
করলার চাইতে তার অনেক কিছু দিতেছে। ধরো তোমরা চিরতা, চিরতা তো অনেক তিতো, চিরতা খাও না কেন? বলবে চিরতা তিতো, এই জন্য আমরা খাই না। এই যে তিতো, তিক্ত, এইটার নাম কি জানো? তিক্ততা। তিতোর নাম হচ্ছে তিক্ততা, মধুর নাম হচ্ছে মধুরতা। এর আগে তোমাদের কি বলেছি? তারল্য। এরকম তোমাদের অনেক নাম আছে। যেমন তোমাদের যদি আমি বলি যে সদ্গুণ, সদ্গুণের নাম কি জানো? সদ্গুণের নাম সততা। যদি আমি বলি সে সৎ আমাকে মুগ্ধ করলো, কিংবা তার সৎ আমাকে মুগ্ধ করলো, এটা কি পদের মিলন হলো? পদের মিলন হলো না। কারণ আমরা তো জানি পদ কাকে বলে, যখন শব্দের ভাব মিলন হয় যখন, তখন সেটাকে পদ হয়। শব্দ তো বর্ণ সমষ্টি, তাই না? কিন্তু পদ কি? পদ হচ্ছে শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয়, কিংবা শব্দের মধ্যে যখন পদের মিলন হয়, তখন তাকে কি বলা হয়? পদ বলা হয়। তো আমরা যদি বলি তার সৎ আমাকে মুগ্ধ করলো, তাহলে এটা কি বাক্য হলো? পদের মিলন হলো? হলো না। যদি বলি তার সততা আমাকে মুগ্ধ করলো, তখন কী হয়ে গেল? পদের মাধ্যমে একটা, আমাদের কি পদের মিলনের মাধ্যমে একটা চমৎকার বাক্য হয়ে গেল। তাহলে এই যে সৎ, সতের নাম কি? সতের নাম হচ্ছে সততা। তার সততা আমাকে মুগ্ধ করলো। তাহলে দেখো, আমরা এই যে বিশেষ্য আজকে জানলাম, বিশেষ্য কয় প্রকার, কী কী, এবং প্রতিটা বিশেষ্য কি তোমরা আজকে সেটা জানতে পারবে। এখন বিশেষ্য সম্বন্ধে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানো। এরপরে তোমাদের আমি পড়াবো সর্বনাম। আচ্ছা, এখন আমরা আসবো বিশেষ সর্বনামে। সর্বনাম তো আমরা জানি, সর্বনাম, নাম কি? সর্বনাম অর্থাৎ বিশেষের পরিবর্তে যা ব্যবহার হয় সবই হচ্ছে সর্বনাম। বিশেষ্য আর সর্বনাম হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে সর্বনাম হচ্ছে কি? আমরা বিশেষের পরিবর্তে যা ব্যবহার হয় সবই হচ্ছে সর্বনাম। যে আমাদের বিশেষের পরিবর্তে কি কি ব্যবহার হয়, এটা আমরা সর্বনামের যে প্রকারভেদ আছে, সর্বনামের প্রকারভেদটা যদি আমরা আলোচনা করি, তাহলে তোমরা সব জানতে পারবে যে সর্বনাম কি কি সর্বনাম আছে। তো এবার আসো আমরা সর্বনামের প্রকারভেদে চলে যাই। প্রথম কি আছে? প্রথম আছে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম, তাই না? ব্যক্তিবাচক সর্বনাম। আর ব্যক্তিবাচক সর্বনাম কি? ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে ব্যক্তির পরিবর্তে যতগুলো আমাদের বিকল্প শব্দ আছে সব। এখন আমরা বলতে পারি যে ব্যক্তি পরিবর্তে কি আছে? ব্যক্তি পরিবর্তে আমি, তুমি, সে, আপনারা, এগুলো সবই তো ব্যক্তি পরিবর্তে। আমার নাম টলিমন, আমার পরিবর্তে অনেক সময় কী বলা হচ্ছে? উনি। আমি, এই যে আমি, উনি। তোমার নাম কি? তোমার নাম মনে করো প্রীতি, প্রীতির পরিবর্তে কিংবা শ্রুতি, শ্রুতির পরিবর্তে তুমি বললাম। এই যে আমি, তুমি, সে, আপনি, আপনারা, এগুলো সব কি? সমস্ত হচ্ছে আমাদের ব্যক্তিবাচক সর্বনাম। বুঝতে পারছো? ব্যক্তিবাচক সর্বনাম। তারপরে কি আছে? তারপর আছে তোমাদের আত্মবাচক সর্বনাম। আত্মবাচক, আত্ম মানে কি? আত্ম মানে আমি নিজে। আত্মবাচক সর্বনাম কোনটা? যেন স্বয়ং, নিজে, নিজ, স্বয়ং, এগুলো হচ্ছে সমস্ত কিছু কি আত্মবাচক সর্বনাম আছে। যেমন আমরা যদি বলি আপনার কাজ আপনি করো, আপনার কাজ আপনি করো, এখানে আপনার মত বলতে কিন্তু আপনার কাজ আপনি করো, আমি বলা হয় না যে আপনার কাজ আপনি করেন, আপনার কাজ আপনি করেন। এটা যদি বলা হয় তখন কি হয়ে যাবে জানো? তখন হবে ব্যক্তিবাচক সর্বনাম, আপনার কাজ আপনি করেন। কিন্তু যদি বলি আপনার কাজ আপনি করো, এই আপনার মানে নিজের কাজ নিজে করো। এখানে সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে? এটা আপনার কাজ আপনি করো, এটা হলো নিজের কাজ নিজে করো, এটা হয়ে যাচ্ছে কি আত্মবাচক সর্বনাম।
হুম, আপনার কাজ আপনি করেন তখন হবে ব্যক্তিবাচক, আর যদি বলে আপনার কাজ আপনি করো তখন হবে আত্মবাচক সর্বনাম। কি স্পষ্ট তো? তারপর আসো কি, তারপর কি আছে তোমাদের? আত্মবাচকের পরে আছে হচ্ছে তোমাদের সামীপ্যবাচক। সামীপ্যবাচক, সামীপ্য মানে কি জানো? সামীপ্যবাচক, সামীপ্যবাচক সর্বনাম। এই যে সামীপ্যবাচক সর্বনাম, সামীপ্য অর্থ হতো কাছে, সান্নিধ্য। সামীপ্য অর্থ হতো কাছে, সান্নিধ্য। তাহলে কাছ থেকে যেটা আমরা বলি, যদি বলি এই, ইনি, ইনি, তারপর হলো এইসব, এইসব, এটা, এই যে বললাম কলম, এটা, তারপরে এই যে কাছে যেটা হবে সামীপ্যবাচক সর্বনাম, এই, এটা, তারপরে ইনি কিংবা ইহারা, এগুলো হচ্ছে সব সামীপ্যবাচক। তারপর আছে কি আছে? সামীপ্যবাচকের পরে আছে দূরত্ববাচক। দেখো ঠিক সামীপ্যবাচকের বিপরীতে হচ্ছে দূরত্ববাচক। দূরত্ববাচক কোনটা? ওই দেখা যায় তাল গাছ, ওই, কিংবা ওইসব কি তুমি দেখছো, ওইসব কি বুঝতে পারছো না, লাল, এটা কি কোনো লাল কাপড়, দূরের থেকে লাল কাপড় না কোনো লাল ফুল, এই যে ওই কিংবা ওই সব, দূরত্ববাচক যতগুলো শব্দ আছে সবই হচ্ছে তোমাদের এটা সর্বনাম, কিন্তু এটা হলো দূরত্ববাচক সর্বনাম। তারপর তোমাদের কি আছে? তারপর আছে হলো সাকুল্য। সাকুল্য মানে কি জানো? আগে এই যে সাকুল্য বলা হলো, সাকুল্যবাচক, আগে তো সাকুল্যটা কি জিনিস তোমাদের জানতে হবে, নাহলে তো তোমরা বুঝতে পারবে না এটা কি। সাকুল্যবাচক হলে তাহলে কি হবে সেটা? সাকুল্য মানে কি জানো? সর্বসমেত, মোট, মোট সর্বসমেত, এটা হচ্ছে সাকুল্য। তাহলে আমরা যদি সাকুল্য বলি তাহলে এটা কি হবে? এই যে যেটা আমরা বললাম যে এখানে মোট কত টাকা আছে, এখানে মোট কত টাকা আছে, মোট, এটা মোট, এটা কিন্তু সর্বনাম, বুঝতে পারছো? মোট কত টাকা আছে। কিংবা আমরা যদি বলি আরও যে সকল, সব, সব লোকজন কোথায় যায়, সব লোকজন কোথায় যাচ্ছে, এই যে সব, এটা হচ্ছে তোমাদের কি? সবটা হচ্ছে তোমাদের সর্বনাম। তারপর আছে, তারপর কি আছে? তারপর আছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম তো তোমরা জানোই, প্রশ্ন, কি করছো, কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, এই যে প্রশ্ন। যত রকম প্রশ্নবাচক শব্দ আছে, যেমন কেমন করে তোমরা হয়তো ভাবতে পারো যে প্রশ্নবাচক শব্দ কেমন সর্বনাম হয়। মনোযোগ দিয়ে শোনো। কলিং বেল হলো, কে এলো, কে এলো, নিশ্চয়ই একটা মানুষ এসছে, তাহলে কেন সর্বনাম হবে না? মানুষের পরিবর্তে আমরা কে বলছি, তাই না? তাহলে এটা কেন সর্বনাম হবে না? কাজে প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে সব হচ্ছে কে, কি, কি করছো, আমরা যদি বলছি কি করছো, কি করছো, কে, কে করছে, কেউ তো কোনো কাজ করছে, তাহলে কেউ তো কোনো কাজ করছে, কি করছো, তাহলে কেউটাই তো হচ্ছে আমাদের কি সর্বনাম। কারণ তোমার নাম বলছে না, কি করছো, হয়তো বলতে পারে সুমি কি করছো, না বলে বলে কি করছো, কিন্তু সুমি তো কাজ করছে, তাহলে কি সুমির পরিবর্তনটা কি হবে? সর্বনাম হবে না? তো সর্বনাম। তারপর কি আছে? অনির্দিষ্টতা জ্ঞাপক। অনির্দিষ্টতা জ্ঞাপক, যেমন আমরা যদি বলি কেউ কিছু জানালো না, কেউ কিছুই জানালো না, কেউটা কে? কোনো মানুষ, কিছু মানে কি? কিছু কোনো কাজ। আমরা বললাম না যে কোনো ভাববাচক কাজও কিন্তু বিশেষ্য হয়। এই যে কেউ কিছু জানালো না, এই যে কেউ কিছু, এটা অনির্দিষ্ট কি জন্য? এটা নির্দিষ্ট করতে কিছু বলা হলো না, সেই জন্য এটাই অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। তারপর কি আছে? তারপর আছে হলো ব্যতিহারিক সর্বনাম। তোমাদের বলতে ব্যতিহারিক মানে কি জানো? ব্যতিহারিক মানে পারস্পরিক। ব্যতিহার মানে পারস্পরিক। পারস্পরিক কোনটা? পারস্পরিক। ব্যতিহার মানে পারস্পরিক। ব্যতিহার কোনটা হবে? যেমন একটু আগে তোমাদের বলছে আপনার কাজ আপনি করেন,
আপনা আপনি, এই যে আপনা আপনি, এটা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। আপনা আপনি, আপনা আপনি, কিংবা ওই যে একই কথা, আপনা আপনি কিংবা নিজের কাজ নিজে করো, নিজে নিজে, আপনা আপনি, এগুলো সবই হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। তারপর কি আছে? সংযোগ জ্ঞাপক। তোমাদের বলা হচ্ছে কি সংযোগ জ্ঞাপক সর্বনাম। সংযোগ তোমরা তো জানি, সংযোগ জ্ঞাপক কোনটা? যে, যিনি, যারা, তারা, এগুলো সংযোগ জ্ঞাপক। কেমন করে সংযোগ জ্ঞাপক বলো? আমরা যদি বলি যে যারা পরিশ্রমী তারা সফল হয়, যারা পরিশ্রমী জীবনে তারা কি হয়? সফল হয়। এই যে সংযোগ কেমন করে? যারা পরিশ্রমী তারা সফল হয়, যারা, তারা, এটাই দুটাই কিন্তু সংযোগ জ্ঞাপক সর্বনাম। যারা পরিশ্রমী তারাই সফল হবে। কারণ দেখো, শুধু মানুষ না, যে কুকুরটা পরিশ্রম করে সে কিন্তু সফল। কি অবাক হচ্ছে? কুকুরের আবার সফলতা কিসে? হ্যাঁ, যে কুকুর পরিশ্রম করে, মনে করো যে আগে তো তোমরা তো অনেক কিছু জানো, আগে অনেকে কুকুর পুষত, প্রভাবশালী যারা কিংবা মধ্যবিত্ত যারা সবাই কুকুর পুষত। কি জন্য? যে সমস্ত কুকুররা খুব বুদ্ধিমান, সচেতন, তারা একটা পাতার মর্ম শব্দেই তারা ঘেউ ঘেউ করে সেটা গিয়ে দেখবে পাতার শব্দ হচ্ছে কিসের জন্য হচ্ছে। আর যদি চোর আসে তাহলে সে চোরের পিছিয়ে ধাওয়া করবে। চোর কোনো দিন চুরি করতে পারে না। এই কুকুরকে তার প্রভু কী করবে? তার গৃহকর্তা কী করবে? গৃহকর্মী কী করবে? তাকে ভালো খাওয়াবে, ভালো রাখবে, তার জন্য কোনো সমস্যা না হয় সেটা দেখবে, তাকে ভালোবাসবে, তাকে আশ্রয় দিবে। এটি তো কুকুরের সফলতা। তাহলে দেখো, যে পরিশ্রমী সে জীবনে সফল হয়। এই যে যিনি পরিশ্রমী, যারা পরিশ্রমী তারা সফল হয়, যারা, তারা, এটা হলো সংযোগ জ্ঞাপক আমাদের সর্বনাম। শেষে কি আছে? শেষে আছে অন্যাদিবাচক। অন্যাদিবাচক সর্বনাম। অন্যাদিবাচক কোনটা? এটা অন্য, অপর, পর, অন্য লোক। অন্য লোক বিশেষের পরিবর্তে দেখো অন্য হচ্ছে, কিংবা অপর। অপর কি বলি আমরা? কি বলি? পর কখনো আপন হয় না, তাই না? এই যে পর, এটা হলো সর্বনাম। দেখো, বই কিছু কিছু শব্দ আছে, বাক্য আছে যেগুলো আসলে অনেক আগে হয়তো কতটা সত্যি ছিল জানি না, কিন্তু পর কখনো আপন হয় না কথাটা সত্যি না। কে বলেছে পর আপন হয় না? পর অবশ্যই আপন হয়, এবং পর যখন আপন হয় তারা আপনার চাইতে অনেক সময় অনেক বেশি আন্তরিকতার সঙ্গে তোমাকে সাহায্য করবে। যাই হোক, তাহলে এই যে অন্য, অপর, এগুলো কি? এগুলো হচ্ছে অন্যাদিবাচক। তাহলে দেখো, সর্বনামে আমরা যে সর্বনামের ভাগগুলো দেখলাম, এই যে আমাদের 10টা ভাগ আছে। এই 10টা ভাগের মধ্যে তোমরা খেয়াল করবে, এই 10টা নামের মধ্যে নামগুলো তোমাদের মনে রাখতে হবে। তোমাদের তো সুবিধা হচ্ছে যে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন হয়। তোমরা যদি এই নামগুলো মনে রাখো, নামের সঙ্গে উদাহরণগুলো মনে রাখো, তাহলে অবজেক্টিভ কোশ্চেন যেটাই হোক না কেন, 4টার মধ্যে যে নিচের কোনটি, যদি এমন কোশ্চেন হতে পারে, নিচের কোনটি আত্মবাচক সর্বনাম কিংবা নিচের কোনটি ব্যতিহারিক সর্বনাম। তোমরা তো জানোই যে আত্মবাচক মানে আত্ম মানে নিজ, আর ব্যতিহার মানে কি? পারস্পরিক। তাহলে এই যে নামটা দুটো, মানে আত্মবাচক মানে নিজ, নিজ, আমার নিজে, আমি, নিজ মানে কি? স্বয়ং, এটা তো নিজ। আর ব্যতিহার পারস্পরিক। এই যে উদাহরণগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা যদি নামের সংজ্ঞাটা, প্রত্যেকটা নামের সংজ্ঞা বুঝতে পারো, তাহলে দেখবে খুব সহজে অবজেক্টিভ কোশ্চেন থেকে সঠিকটা তুমি খুঁজে বের করতে পারছো। আচ্ছা, এই হলো সর্বনামের আমি ভাগগুলো পড়ালাম। কিন্তু সর্বনামে একটা জিনিস, সর্বনামে হচ্ছে পুরুষ আছে। পুরুষ কি? পুরুষ কিন্তু একটা পারিভাষিক শব্দ। তোমাদের আমরা জানি কি কিসে কিসে পুরুষ আছে জানো? বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়ায়, এই 3টাই পুরুষ আছে। আর বিশেষণ আর অব্যয়ের পুরুষ নাই। তাহলে সর্বনামে যে পুরুষগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। পুরুষগুলো কি কি? সর্বনামের পুরুষ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। দেখো, সর্বনামের পুরুষ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে
হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষ। 2 হচ্ছে মধ্যম পুরুষ। 2 হচ্ছে মধ্যম পুরুষ। আর 3 হচ্ছে নাম পুরুষ। তাহলে সর্বনামে পুরুষ কয়টা আছে? 3টা। একটা হচ্ছে আমাদের উত্তম পুরুষ। উত্তম মানে কি? খুব ভালো, খুব ভালো যেটা, সেটাকে তো আমরা উত্তম বলি, তাই না? তো উত্তম পুরুষ যেটা, সেটা হচ্ছে আমরা খুব ভালোকে উত্তম পুরুষ বলি। উত্তম কোনটা? সবচেয়ে ভালো কি জানো? সবচেয়ে ভালো হচ্ছে, সবাই ভাবে আমি হলো সবচেয়ে ভালো, কাজে আমি উত্তম পুরুষ হবে না কেন? আমি, আমরা, তারপর হচ্ছে আমাকে, আমি, আমরা, আমাকে, আমাদের, স্বয়ং, এগুলো বহুবচন, একবচন, বহুবচন। স্বয়ংয়ের একবচন, বহুবচন সবই হচ্ছে উত্তম পুরুষ। আমি, আমরা, বুঝতে পারছো? আমাদের, এগুলো সবই হচ্ছে উত্তম পুরুষ। আচ্ছা, তারপর কি হলো মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ কোনটা? উত্তম মানে তো খুব ভালো, আর মধ্যম মানে খুব ভালো না, খুব খারাপও না, এর মাঝে। সেটা কোনটা? তুমি, তোমরা, তোমাদের। তুমি, তোমরা, তোমাদের, বুঝতে পারছো? তাহলে উত্তম পুরুষটা কি হলো? উত্তম পুরুষ হলো আমি, আমরা, আমাদের, আমাকে, ইত্যাদি। আর এটা ঠিক তার পরিবর্তে তুমি, তোমরা, তারপরে তোমাদের, কিংবা তোমাকে। আমি আর তুমি, আমি হচ্ছে উত্তম পুরুষ, আর তুমি, তোমরা, তোমরা, এটা হচ্ছে কি? মধ্যম পুরুষ। নাম পুরুষ। নাম পুরুষ কাকে বলে? নাম পুরুষটা কাকে বলে জানো? তোমরা ক্লিয়ার হতে হবে। নাম পুরুষ কাকে বলে? আমি, তুমি বাদ দিয়ে কি হবে? আমরা কাকে বলি? আমরা, আমি, তুমি, সে, এই 3 জনে মিলে কি হয়? আমরা হয়। তাহলে সেটা তো আসে নেই, সেটাই হচ্ছে নাম পুরুষ। তাহলে সে, তাহাদের, তাকে, এগুলো হলো সব কি? নাম পুরুষ। তাহলে নাম পুরুষ কি হবে? তিনি, তাকে, তাদের, এগুলো হলো সমস্ত হচ্ছে নাম পুরুষ। তাহলে নাম পুরুষ কি? তুমি পরে কে? সে, তারপরে তাকে, তাদের, তোমাদের অর্থাৎ তাদের, এগুলো হচ্ছে থার্ড পারসন। এগুলো কি হচ্ছে? এগুলো সমস্ত হচ্ছে, এগুলো নাম পুরুষ। তাহলে আমি, আমরা উত্তম পুরুষ। মধ্যম তুমি, তোমরা, তোমাদের, এটা হলো মধ্যম পুরুষ। আর নাম পুরুষ হলো সে, তাকে, তাদের, এটা এই 3টা হচ্ছে নাম পুরুষ। কি পুরুষ সম্বন্ধে তো এখন স্পষ্ট ধারণা হয়েছে, তাই না? কিন্তু এটা হলো তোমাদের দেখো সর্বনাম প্রকার চলে গেল। কিন্তু এর মধ্যেও এছাড়া সর্বনামের আবার কিছু বিশিষ্ট প্রয়োগ আছে। সর্বনামের কিছু বিশিষ্ট প্রয়োগ আছে। এই যে বিশিষ্ট প্রয়োগটা কি? সর্বনাম তো জানো, বিশেষ প্রয়োগ করতে জানো। যেটা অনেক সময় হয় কি জানো, আমরা বিনয়ের সঙ্গে কিছু শব্দ ব্যবহার করি। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা কি করি? তখন আমরা বিনয় প্রকাশের জন্য আমরা কি করি? উত্তম পুরুষের একবচনে কিছু শব্দ ব্যবহার করি। দেখো, এটা খুব খেয়াল করো। শব্দটা আপাত দৃষ্টিতে শব্দটা যা অর্থ হবে, কিন্তু বিনয়বাচকের শব্দটার অর্থটা কিছুটা পরিবর্তন হয়, অর্থে পরিবর্তন হয়। যেমন মনে করো, আমি যদি বলি, তোমার মনে করো যে তোমার মা তোমাকে বললো এই কাজটা করা দরকার, মাকে দিয়ে বললে খুব বিনয়ের সঙ্গে, মা আজ্ঞা করো দাসী। আজ্ঞা করো দাসী, দাস, এটা কি জানো? এটা সর্বনাম।
এই দাস না, দাস মানে চাকর, দাসী মানে চাকর, এটা না। আজ্ঞা করো দাসে, অর্থাৎ আমাকে তুমি আজ্ঞা করো, আমি তোমার কাজটা করে দিচ্ছি। এই যে আজ্ঞা করো দাসে, এই দাসেটা কি? এই দাসে হচ্ছে সর্বনাম, মনে রাখবে। এই দাসে হচ্ছে সর্বনাম। কিংবা আরও অন্যটা বলতে পারো, যেমন দিনের আরজ। দিনের আরজ, এই দিনটা হচ্ছে সর্বনাম। দিনটা কি? এটা কিন্তু দয় রশ্মি দি দৈতন্য না। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দিনের আরজ, এই যে দিনের আলো, এটা কিন্তু দয় দীর্ঘি দন্তন্য দিন। দয় রস্যের দিন মানে কি? দিবস। আর দয় দীর্ঘি দিন মানে বিভিন্ন অর্থ হয়, গরিব, অসুস্থ, এটা হলো দিন। অসুস্থ, দিন, গরিব, এটা তো মানুষই হয়, তাই না? আর আরজ মানে কি? আরজ মানে নিবেদন কিংবা আবেদন। অর্থাৎ দিনের আরজ মানে তুমি গরিবের আরজ কিংবা নিবেদন, কিংবা অসুস্থ নিবেদন কিংবা আবেদন। এটা হলো বিনয়ের সঙ্গে বলা হয় কি? দিনের আরজ। এটা সাহায্য করবেন প্লিজ। এই যে দিনের আরজ, এই যে দিনের, এই দিনটা কে? দিনটা তো আমি। দিনটা হয় আমি, নয় তুমি, নয় সে। আমি, তুমি, সে, যে কোনো দিন, যে কোনো কেউ এই দিনটা, তাই না? এটা তো ব্যক্তি হতে পারে, ব্যক্তির পরিবর্তে দিনটা ব্যবহার করা হচ্ছে। কাজে এই দিনটা হচ্ছে তোমাদের কি? সর্বনাম। এটা হলো, আমরা কি বলছি, এটা হচ্ছে সর্বনামের বিশিষ্ট প্রয়োগ। আরও কিছু আছে, যেমন দেখো অনেক সময় আমাদের কবিতায় ছন্দের কারণেই হোক কিংবা কবিতার শ্রুতি মাধুর বৃদ্ধির জন্যই হোক, আমরা অনেক সময় কিছু শব্দ ছোট করে লিখি। ছোট করে, শব্দটা ছোট করে কবিতা আমরা লিখি। যেমন আমরাকে আমরা অনেক সময় মোরা বলছি, কিংবা আমাকে, আমারটাকে আমি মম বলছি। মম চিত্তে, এই যে মম চিত্তে, মমটা কি? আমার। আমি যদি বলি যে মম চিত্তে হতাশ মিথ্যে, তার মানে কি? মম চিত্তে হতাশ মিথ্যে, আমার মমটা অনেক স্ট্রং। আমার কাছে হতাশ আমি বিশ্বাস করি না। আমার চিত্তে হতাশার স্থান নাই। আমি জানি জীবন মানে সংগ্রাম, জীবন মানে আশার আলো। এই আশার জীবনকে পরিচালিত করে। কাজে আমি হতাশ হব কেন? এই যে আমি যে বললাম যে মমচিত্তে হতাশ মিথ্যে, এই মমচিত্তটা কি? মম মানে আমার। এই মমটা হচ্ছে সর্বনাম, বিশিষ্ট প্রয়োগে এটা সর্বনাম। কিংবা মোদের আরও কিছু বলতে পারি তোমরা, যেমন আমরাকে মোরা বলতে পারি, মোদের বলতে পারি। যেমন মোদের আশা, মোদের গরব, মোদের আশা, আহমরি বাংলা ভাষা। মোদের গরব, মোদের ভাষা, আহমরি বাংলা ভাষা। এই যে মোদেরটা কি? মোদের মানে আমাদের। আমাদেরটাকে আমরা কি বললাম? মোদের বললাম। কাজেই তোমাদের এগুলো কিন্তু সর্বনাম, মনে রাখবে। মম, মোদের, এগুলো হচ্ছে সর্বনাম। তবে এটা সর্বনামটা কোন সর্বনাম? এটা বিশিষ্ট প্রয়োগের সর্বনাম। এটা হচ্ছে কি? বিশিষ্ট প্রয়োগের সর্বনাম। তোমাদের প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি বিশিষ্ট প্রয়োগের সর্বনাম? ওখানে কি দেওয়া হলো? ওখানে যেটাই দেখ না কেন ওর মধ্যে অবশ্য মম থাকবে, মোরা থাকবে। তোমরা যদি জানো যে বিশিষ্ট প্রয়োগের সর্বনাম কোনটা, এটা জানলে তো তোমরা সহজেই, তোমাদের তো গ্রামার এখন অনেক সহজ হয়েছে। কেমন করে? তোমাদের অবজেক্টিভ চারটা থাকে, চারটা তো অত সঠিকটা বের করতে হবে। চারটার থেকে তোমাদের দুইটা থাকবে এবং কাছাকাছি। তো গ্রামার তোমাদের সর্বনাম সম্বন্ধে যে ধারণা থাকে তুমি ইজিলি সেটা বের করে নিতে পারবে। তাহলে আমরা আজকে বিশেষ্য করলাম আর সর্বনাম করলাম। তোমরা, আমি তোমাদের আর বাকি থাকলে কোনটা ক্রিয়া করিয়েছি, আর বাকি থাকলো বিশেষণ আর অব্যয়। এই দুইটা করিয়ে তারপর আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। তোমরা
অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে, বলেছে যে সমাস পড়াতে। তো সমাস পড়াতে হলে পদ না জানলে সমাস কিছুই বুঝবে না। সেই জন্য আমি পদটা পড়ালাম। পদের যদি কোনো সমস্যা কিছু থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। যোগাযোগ করা তো কোনো ব্যাপারই নেই, তাই না? আজকে ইন্টারনেটের যুগ, তুমি সেলফোনেও করতে পারো, তুমি আমাদের ল্যান্ডফোনেও যোগাযোগ করতে পারো, কিংবা তোমরা আমাদের নেটেও যোগাযোগ করতে পারো। করে তোমরা কোন চ্যাপ্টারটা তোমাদের কাছে কঠিন লাগে, কোন চ্যাপ্টারটা তোমরা ঠিকমতো বুঝতে পারছো না, সেটা তোমরা আমাদের জানাবে। আমরা তাহলে তোমাদের সেই চ্যাপ্টারটা পড়াবো। কারণ আমরা চাই মেন বইটা সম্বন্ধে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকে। মেন বইটা সম্বন্ধে যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে পরীক্ষা অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আর আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতে জানোই তো, আমাদের এখন কারো কাজের দোয়া নেই। নিজের কাজ নিজে করবে, যতটা পারবে নিজের কাজ নিজে করবে। এতে তুমি নিজেও ভালো থাকবে, তোমার বাসায় তোমার মাকে ভীষণভাবে সহযোগিতা করা হবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, দোয়া করি। সবাইকে অনেক ধন্যবাদ।